নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম নীলা আর অনীলা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আর যে গল্পগুলি এই চ্যানেলে আমি পড়েছি তার প্লেলিস্ট গল্পটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা যারা শোনেননি এখনও তারা সময় নিয়ে শুনে দেখতে পারেন। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প নীলা আর অনীলা। একদিন নীলা চলে গেল। একদিন না একদিন চলে যাওয়ার কথাই ছিল নীলার। তাই না যাওয়া এবং যাওয়ার মধ্যে খুব একটা তফাৎ হলো না। সুবোধ নিজেই গিয়েছিল হাওড়া স্টেশনে নীলাকে গাড়িতে তুলে দিতে। বিদায় মুহূর্তে স্বামী স্ত্রীর যেমন কথা হয় তেমন কিছুই হলো না। রুমাল উড়ল না, চোখের জল পড়ল না। এমনকি গাড়ি যখন ছেড়ে যাচ্ছে তখন জানালায় নীলার উৎসুক মুখও দেখা গেল না। নীলা গেল তার বাপের বাড়ি মধুপুরে। সেখানে থাকবে না আর কোথাও যাবে তার কিছুই জানল না সুবোধ। শুধু জানল নীলার ফিরে আসার সম্ভাবনা নেই। অনেকদিন থেকেই বোঝা যাচ্ছিল এরকমটাই হবে। খুব শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত ঘটে গেল ব্যাপারটা। খুব যে খারাপ লাগলো সুবোধের তা নয়, ভালো লাগলো না অবশ্য। তার সম্মানের পক্ষে, পৌরুষের পক্ষে ব্যাপারটা মোটেই ভালো নয়। কত লোকের কত জিজ্ঞাসাই যে এখন তার ঘরে উঁকি মারবে তা ভাবতেও ভয় লাগা উচিত। তবু সব ভেবেও সুবোধের মন শান্তই রইল, খুবই শান্ত। মাসে জানালার ধারের বসবার জায়গায় গঙ্গার সুন্দর হাওয়া এসে লাগছিল। এখন বসন্তকাল, কলকাতার চোরা গরম শুরু হয়ে গিয়েছে। বাতাসটুকু বড় ভালো লাগলো সুবোধের। লোহার প্রকাণ্ড জালের মধ্যে দিয়ে সে উৎসুক চোখে গঙ্গার ঘোলা রূপ, নৌকো, জাহাজের মাস্তুল আর কলকাতার প্রকৃতিশূন্য আকাশরেখায় প্রকাণ্ড বাড়িগুলোর জ্যামিতিক শীর্ষগুলি দেখল। মনোযোগ দিয়ে দেখল। দেখায় কোনো অন্যমনস্কতা এলো না। ভালোই লাগলো তার। এমন অলসভাবে আয়েশের সঙ্গে অনেককাল কিছু দেখেনি সে। বিয়ের পর থেকেই তার মন ব্যস্ত ছিল। গত 10 বছর ধরেই সেই ব্যস্ততা, সেই উৎকণ্ঠা আর বিষণ্ণতা নিয়েই সে সব কিছু দেখেছে। আজ 10 বছর পর সেই ব্যস্ততা হঠাৎ কেটে গেছে। বড় স্বাভাবিক লাগে সব কিছু। বহুকালের চেনা পুরনো কলকাতার হারানো চেহারাটা হঠাৎ তার চোখে আবার ফিরে এসেছে আজ। অনেকক্ষণ ধরে চলল বাস, ট্রাফিকের লাল বাতি, মন্থরগতির ট্রাম, রাস্তা পেরোনো মানুষের বাধা। সময় লাগলো, কিন্তু অস্থির হলো না সুবোধ। কোনোখানে পৌঁছানোর কোনো তাড়া নেই বলে জানালার বাইরের দিকে তাকিয়ে ঘিঞ্জি, ফুটপাত, দোকানের সাইনবোর্ড, দোতলা বাড়ি, জানালায় কোনো দৃশ্য, কত কি দেখতে দেখতে মগ্ন হয়ে রইল সুবোধ। সন্ধ্যের মুখে ঘরে এসে তালা খুলল সে, বাতি জ্বালালো, জামা কাপড় ছাড়ল, হাত মুখ ধুল, চুল আঁচড়াল। তারপর একখান চেয়ার টেনে জানলার পাশে বসে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো।
বাইরে দেখার কিছু নেই। ঢাকুরিয়া বড় মেড়মেড়ে জায়গা, প্রায় 8 বছরের টানা বসবাসে এই জায়গার সব রহস্য নষ্ট হয়ে গিয়েছে। চেনাশোনাও বেড়েছে অনেক। এবার জায়গাটা ছাড়া দরকার 2-1 মাসের মধ্যেই। যতদিন নীলার বাপের বাড়ি থাকাটা লোকের চোখে স্বাভাবিক দেখায়, ততদিনই নিরুদ্বেগে থাকতে পারে সুবোধ। তারপর অচেনা একটা পাড়ায় তাকে উঠে যেতে হবে। ঘরের দিকে চেয়ে দেখল সুবোধ। জিনিসপত্র বেশি কিছু নিয়ে যায়নি নীলা, কেবল তার নিজস্ব জিনিসগুলি ছাড়া। এই ঘরটা যেমন ছিল প্রায় তেমনই আছে, কেবল আলনায় নীলার শাড়িগুলির রঙের বাহার দেখা যাচ্ছে না। আয়নার টেবিলে রূপটানের শিশি কৌটোগুলিও নেই, তাই তফাৎটা খুব একটা চোখে পড়ে না। যেমন নীলার থাকা এবং না থাকার মধ্যে নিজের মনের তফাৎটা সে ধরতে পারছে না। না, ব্যাপারটা মোটেই ভালো হলো না। গভীরভাবে ভাবলে এর মধ্যে লজ্জা ঘেন্নার অনেক কিছুই খুঁটিনাটি তার লক্ষ্যে পড়বে। মন খারাপ হওয়ার মতো অনেক স্মৃতি। তবু তবু কি এক রহস্যময় কারণে মনটা হালকাই লাগছিল সুবোধের। জানলার কাছে বসে রইল, সিগারেট খেলো। নীলা থাকলে এখানে বসেই 1 কাপ চা পাওয়া যেত, সেটাই কেবল হচ্ছে না। মাত্র 1 কাপ চায়ের তফাৎ, তবে চা করার একটা লোক রাখলেই সেই তফাৎটুকু তো বুঝে যায়। ভেবে একটু হাসল সুবোধ। হাত ঘড়িতে প্রায় 8টা বাজল। তাদের রান্নার লোকটি নেই, নীলাই আনত। সুবোধ ভেবেছিল হোটেলে খেয়ে আসবে। তারপর ভাবল হোটেলে খেতে গেলে তফাৎটুকু আরও বেশি মনে পড়বে। তাই সে ঠিক করলো রান্নার চেষ্টা করলেই হয়। রান্নাঘরে একটা প্রেসার কুকার ছিল। কেরোসিনের স্টোভে সেইটেতেই ভাতে ভাত রান্না করে খেলো সুবোধ। দেখল এই সামান্য রান্নাটুকুতেই সমস্ত রান্নাঘরটা সে উলটপালট করে দিয়েছে। আবার সেই তফাৎ। সুবোধ আপন মনেই হাসল। তারপর বিছানা ঝাড়ল, মশারি টাঙালো, বাতি নেভালো। এইসব কাজই ছিল নীলার। শুয়ে শুয়ে সে অনেকক্ষণ মশারির মধ্যে সিগারেট খেলো সাবধানে। তবে ঘুম এলো না। নীলা মাঝরাতে পৌঁছবে আসানসোলে। সেখানে ওর জামাইবাবুকে খবর দেওয়া আছে, ওকে নামিয়ে নেবে। কয়েকদিন পরে যাবে মধুপুরে। নীলার এখন বোধহয় সুখের সময়, ঘুরে ঘুরে বেড়াবে খুব। এখন এই রাত 11টায় নীলা কোথায়, কি করছে নীলা? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সুবোধ। কাল থেকে তার ঝরঝরে একার জীবন শুরু হবে। মাত্র 36 বছর বয়স তার। এখনো নতুন করে সব কিছুই শুরু করা যায়, সময় আছে। সকালে ঘুম ভাঙলে তার মনে পড়ল সারা রাত সে অস্বস্তিকর সব স্বপ্ন দেখেছে। অধিকাংশ স্বপ্নেই নীলা ছিল। একটা স্বপ্নে সে দেখল সে অফিস থেকে ফিরে এসেছে। এসে দেখছে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। সে দরজার কড়া না নেড়ে দরজার গায়ে কান পাতল। ভিতরে নীলার একটা পুরুষ কথা বলছে, মৃদু স্বরে কথা। সে ভালো বুঝতে পারছে না, প্রাণপণে শোনবার চেষ্টা করলো সে। বুঝল কথাবার্তার ধরন খুবই অন্তরঙ্গ। ভয়ঙ্কর রেগে গিয়ে দরজায় ধাক্কা দিল সুবোধ। কিন্তু আশ্চর্যের বিষয়, তার হাত এত দুর্বল লাগছিল, মোটেই শব্দ হলো না। ভিতরের কথাবার্তা তেমনই চলতে লাগলো। সে চিৎকার করে নীলাকে ডাকল, দরজা খোলো, দরজা খোলো। বলতে গিয়ে সে টের পেল সে মোটেই চিৎকার করতে পারছে না। দরজা খোলো বলতে গিয়ে সে ফিসফিস করে বলছে, জোরে কথা বলো। এরকম বারবার হতে লাগলো। এত হতাশ লাগছিল তার যে ইচ্ছে করছিল দরজার সামনেই সে আত্মহত্যা করে। ভাবতে ভাবতে
সে একই সঙ্গে চিৎকার করে দরজায় ধাক্কা দিচ্ছিল। অবশেষে দরজায় মৃদু শব্দ হলো। থেমে গেল ভিতরের অন্তরঙ্গ কথা। তারপর হঠাৎ দরজা খুলে গেল। বিশাল শরীরওয়ালা একজন পুরুষ দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। চমকে উঠল সুবোধ। চেনা লোক, চেনা লোক, মনমোহন, তার অনেক দিন আগেকার বন্ধু। হায় ঈশ্বর, মনমোহন কোথা থেকে, কি করে যে এলো? রাগে, দুঃখে, ঘেন্নায় লাফিয়ে ওঠে মনমোহনের পিছু নেওয়ার চেষ্টা করলো সুবোধ, কিন্তু পারল না। পা আটকে যাচ্ছিল, যেন এক হাঁটু জল ভেঙে সে দৌড়বার চেষ্টা করছে। মনমোহন 2-3 লাফে অদৃশ্য হয়ে গেল। সে পিছু ফিরে দেখল নীলা অসমৃত শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে নিষ্পৃহ মুখে তার খোলা চুলের ভিতরে আঙুল দিয়ে জট ছাড়াচ্ছে। কাকে যে আক্রমণ করবে সুবোধ, তা সে নিজেও বুঝতে পারছিল না। রাগ, দুঃখ, ঘেনার সঙ্গে একটা হিংস্র আনন্দও সে টের পাচ্ছিল। পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে, নীলাকে এতদিনে সুবিধে মতো পাওয়া গিয়েছে। এই রকম স্বপ্ন আরও দেখতো সে রাতে। কখনো নীলাকে অন্য পুরুষের সঙ্গে দেখা গেল, কখনো বা দেখা গেল নীলা এরোপ্লেনে বা নৌকোয় দূরে কোথাও চলে যাচ্ছে। সকালে উজ্জ্বল আলোয় জেগে ওঠে সুবোধ স্বপ্নগুলোর কথা ভেবে সামান্য জ্বালা অনুভব করলো বুকে। কিন্তু নীলার সঙ্গে কারোর প্রেম ছিল এটা এখনো পর্যন্ত প্রমাণ সাপেক্ষ। মনমোহনের স্বপ্নটা একেবারেই বাজে, কারণ নীলার সঙ্গে তার বিয়ের অনেক আগে থেকেই মনমোহনের সঙ্গে পরিচয়। মনমোহনের সঙ্গে আর দেখা হয় না সুবোধের। মনমোহন বোধহয় এখন পুলিশে চাকরি করে, তার ঘর সংসার আছে, সে নিরীহ মানুষ। স্বপ্নে যে কত অঘটন ঘটে। তবু বুকে মনে কোথাও একটু জ্বালার ভাব ছিলই সুবোধের। স্টোভ জেলে সে চা করল। চাটা তেমন জমল না, লিকার পাতলা হয়ে গিয়েছে, চিনি বেশি। সেই চাটা খেয়ে সকালবেলাটা কাটালো সে। ঝি এসে বাসন কোসন মেজে দিয়ে গিয়েছে। তবু নিজে আজ আর রান্না করবে না সুবোধ। আজ ছুটির দিন, রবিবার, দুপুরে গিয়ে কোনো হোটেলে ভাত খেয়ে আসবে। সকালবেলাটায় সে ঘরের কোথায় কি আছে তা ঘুরে ঘুরে দেখল। এখন সব কিছুই তাকে দেখতে হবে, নিজেকে নিজেই চালাতে হবে তার। ব্যাপারটা যে খুব সুবিধাজনক হবে না তা বোঝাই যাচ্ছিল। বিয়ের আগে সে ছিল মা বোন বৌদিদের ওপর নির্ভরশীল। বিয়ের বছর 2-এর মধ্যেই গড়পাড়ের সেই যৌথ সংসার ছেড়ে চলে এলো ঢাকুরিয়ায় নীলাকে নিয়ে। কখনো সে একা থাকেনি বিশেষ। যে কয়েকদিন নীলা একটু বেশি দিনের জন্য বাপের বাড়ি গিয়েছে, সেই কয়েকবারই মাকে নিজের কাছে নিয়ে এসেছিল সুবোধ। কাজেই কখনো একা একা সংসারের মতো কিছু চালানো তার পক্ষে মুশকিল। মাকে আর আনা যায় না। মাতে অম্বলে এই বুড়ো বয়সে মা বড় জবুথবু হয়ে গিয়েছে। তাছাড়া মাকে আনলেও স্থায়ীভাবে আনা যায় না। গড়পাড়ের সংসার ছেড়ে মা এখানে থাকতেও চাইবে না, থাকতেও চাইবে না বেশি দিন। এর উপর আছে মায়ের অনুসন্ধানী চোখ, এক লহমায় বুঝে নেবে যে নীলা আর আসবে না। নীলা আর আসবে না, এটা ভাবতে সকালবেলায় একটু কষ্ট হলো সুবোধের। কষ্টটা নিতান্তই অভ্যাসজনিত। 10 বছর একসঙ্গে বসবাস করবার অভ্যাসের ফল। নীলা না থাকলে অনেক রকমের অসুবিধে, তবে সেই অসুবিধেটুকু বাদ দিলে মনটা বেশ তাজা লাগলো তার। মেলা বাড়তে রাতে স্বপ্নগুলোর মধ্যে একমাত্র মনমোহনের স্বপ্ন ছাড়া আর কোনো স্বপ্নই তার মনে থাকলো না। মনমোহনের সঙ্গে নীলার কিছুই ছিল না, সুবোধ জানে। তবু স্বপ্নটার মধ্যে বিশ্বাসযোগ্য কিছু একটা আছে বলেই তার মনে হচ্ছিল। হয়তো এই ঘরে, তার এই সংসারের মধ্যে থেকেও নীলা কখনো ঠিক পুরোপুরি সুবোধের ছিল না। বিয়ের মাসখানেকের মধ্যে সুবোধের এই রকম ধারণা হয়। গড়পাড়ের বাড়িতে বাচ্চা ছেলেমেয়ের অভাব ছিল না,
দুই দাদার গোটা পাঁচেক ছেলে মেয়ে, তাদের মধ্যে যাদের বুদ্ধি তেমন বাঁকেনি তাদের কাছে সে প্রায় গোপনে জিজ্ঞেস করত সে অফিসে চলে গেলে নীলা কি করে, বিকেলে ছাদে যায় কিনা, নীলার নামে কোনো চিঠি এসেছিল কিনা। বস্তুত কেন যে সেসব জিজ্ঞাসা করতো সুবোধ তা স্পষ্টভাবে নিজে আজও জানে না। বাপের বাড়ি কোনো লোক এসে নীলার খোঁজ করলে সে বিরক্ত হতো। কখনো কখনো ঠাট্টার ছলে সে নীলাকে জিজ্ঞেসও করেছে বিয়ের আগে নীলার জীবনে কে কে পুরুষ এসেছে। সুবোধের মনের গতি তখনও ধরতে পারেনি নীলা, তাই ঠাট্টা করেই উত্তর দিত, ছিল তো, সে তোমার চেয়ে অনেক ভালো। ঠাট্টা জেনেও মনে মনে ম্লান হয়ে যেত সুবোধ। বিয়ের বছরখানেকের মধ্যে বাড়িতে একটা গণ্ডগোল শুরু হলো মেজদাকে নিয়ে। মেজদার কারখানায় গণ্ডগোল হয়ে লক আউট হয়ে গেল। 6 মাস পরে কারখানাটা হাতবদল হয়ে গেল। মেজদা পুরোপুরি বেকার তখন। লোকটা ছিল বরাবরই একটু বন্য ধরনের, হইচই করা মাথা মোটা গোয়ার মানুষ। চাকরি গেলে এসব লোকের সচরাচর যা হয় তাই হলো। বাংলা মদ খেয়ে রাত করে বাসায় ফিরত। গোলমাল বা চেঁচামেচি করতো না, তবে মাঝে মাঝে কান্নাকাটি করত অনেক রাত পর্যন্ত। 3 ঘরের ছোট্ট বাসাটায় ঠাসাঠাসি লোকজনের মধ্যে ব্যাপারটা বিশ্রী হয়ে দাঁড়ালো। মেজদার মদ খাবার স্বভাব ছিলই, কিন্তু আগে মাত্রা রেখে খেত। পুজো পার্বণ বা অন্য উপলক্ষে বেশি খাওয়া হয়ে গেলে বাসায় ফিরত না। কিন্তু চাকরি যাওয়ার পর লোকটাকে রোজই মাত্রার বেশি খেতে হতো, আর বাসা ছাড়া অন্য জায়গাও ছিল না তার। প্রতি রাতে মেজদাকে গালাগাল করতো সবাই। মা বলতো, ওকে রাতে ঘরে ঢুকতে দিস না। বৌদি সামলাতো বটে, কিন্তু কিছুদিন পর বৌদিরও ধৈর্য আর থাকলো না। কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে গেল বৌদি। সেই সময় সত্যিই মুশকিল হলো মেজদাকে নিয়ে। তাকে সামলানোর লোক রইল না কেউ। মাঝে মাঝে সদরের বাইরে সারা রাত শুয়ে থাকতো মেজদা, দরজা খুলতো না কেউই। সেই সময় একটা বৃষ্টির রাতে নীলা উঠে গিয়ে মেজদাকে দরজা খুলে দিয়েছিল। সুবোধ জেগে থাকলে নীলাকে এই কাজ করতে দিত না, কিন্তু যখন জাগলো তখন নীলা উঠে গিয়ে দরজা খুলেছে। রাগে উত্তেজনায় কাঁপতে কাঁপতে ঘরের দরজার সামনে গিয়ে নীলাকে ধরল সুবোধ। কোথায় গিয়েছিলে? নীলা দুর্বল গলায় উত্তর দিল, মেজদাকে দরজা খুলে দিতে। ভীষণ রেগে গিয়ে সুবোধ চেঁচিয়ে বলল, কি দরকার, কি দরকার তোমার? মাতাল লুফার লুফেন ওই ছোট লোকটার কাছাকাছি তুমি গিয়েছিলে কেন? সেই কেন তোমার গায়ে হাত দিল? কেন সে তোমার গায়ে হাত দিল? নীলা এবার অবাক হয়ে বলল, গায়ে হাত দিল? কই না তো। সুবোধ তবু চেঁচিয়ে বলল, আমি নিজে দেখেছি, সে তোমার হাত ধরে আছে। অন্ধকারে নীলার মুখের রং দেখা গেল না। নীলা একটু চুপ করে থেকে বলল, চেঁচিও না, বিছানায় চলো। বলে দরজায় কিল দিল নীলা। সুবোধের সমস্ত শরীর জ্বলে গেল। সে বলল, কেন গিয়েছিলে, কেন গিয়েছিলে? তোমাকে আমি বারণ করিনি ওই লোকটার কাছাকাছি কখনো যাবে না? নীলা সামান্য হামতরা গলায় বলল, দরজা খুলে না দিলে উনি সারা রাত বৃষ্টিতে ভিজতেন তো। সুবোধ ছিটকে উঠল, তাতে কি হতো? মাতালে সর্দি লাগে না? কেন তুমি তাকে প্রশ্রয় দাও? কেন দাও? এই বাসায় তার আপনজন কেউ নেই? লোফারটা তোমার হাত। সামান্য কঠিন হলো এবার নীলার গলা। তুমি নিজে দেখেছ? বাস্তবিক সুবোধ কিছুই দেখেনি। সে উঠে দেখেছে নীলা ঘরে ফিরে আসছে। তবু কেন যেন তার মনে হয়েছিল ওরকম কিছু একটা হয়েছে। তাই সে গলার তেজ বজায় রেখে বলল, হ্যাঁ দেখেছি। নীলা আস্তে আস্তে বলল, উনি কিন্তু মাতাল অবস্থাতেও
চিনতে পেরে আমাকে বললেন, তোমাকে কষ্ট দিলাম বৌমা। আমার হাতে ওর হাতও লাগেনি। লাগেনি? সত্যি কি তুমি নিজে দেখেছ? শুভদের আর তেমন কিছু বলার ছিল না। তবু তবু সে খানিকক্ষণ গোঁ করল। সারা রাত ঘুমের মধ্যেও ছটফট করল। জ্বালা, যন্ত্রণা, হিংস্রতার এক অদ্ভুত মিশ্র অনুভূতি। হাতের কাছেই নীলা, তবু কেন নীলাকে দূরের বলে মনে হচ্ছে কে জানে। পরদিন থেকে ব্যাপারটা অন্য চেহারা নিল। রাতে শুভদের চিৎকার সবাই শুনেছিল। সম্ভবত হাত সম্বন্ধে তখন ওরকম কোনো ব্যাপারই অবিশ্বাস্য ছিল না। সুস্থ অবস্থায় সম্ভবত মেজদাও বুঝতে পারছিল না ব্যাপারটা সত্যি ঘটেছিল কি না। তার পরদিন থেকে মেজদা কেমন মিয়ে গেল। দিনের বেলাতে আর বাসায় থাকতোই না। নীলা সুবোধকে এই ব্যাপারে সরাসরি দায়ী করেনি, কিন্তু তখন থেকে আলাদা বাসা করবার জন্য সুবোধকে বলতে শুরু করে নীলা। তাই বিয়ের 2 বছরের মাথায় সুবোধ আলাদা হয়ে এলো। তবু শান্তি ছিল না সুবোধের। যাতায়াতের পথে রকে বসে পাড়ার ছেলেরা মেয়েদের টিটকিরি দিচ্ছে। পথে ঘাটে দেখত সুন্দর পোশাক পরে সুপুরুষ মানুষেরা যাচ্ছে। কখনো বা বন্ধুদের কাছে শুনত চরিত্রহীনতার নানা রংদার গল্প। সঙ্গে সঙ্গে নীলার কথা মনে পড়ত সুবোধের। পৃথিবীতে এত পুরুষ মানুষের ভিড় তার পছন্দ হতো না। তাই ইচ্ছে হতো নীলাকে সে সম্পূর্ণ পুরুষশূন্য কোনো এলাকায় নিয়ে গিয়ে বসবাস করে। অফিসে বেরিয়ে বোধহয় সে অনেকবার মাঝপথে বাস থেকে নেমে পড়েছে। মনে বিষের যন্ত্রণা। একটু এদিক ওদিক ঘুরে চুপি চুপি ফিরে এসেছে বাসায়। নিঃসাড়ে সিঁড়ি ভেঙে উঠে এসেছে দোতলায়। দরজায় কান পেতে ভিতরে কোনো কথাবার্তা হচ্ছে কিনা শুনতে চেষ্টা করেছে। তারপর আস্তে আস্তে দরজায় কড়া নেড়েছে। প্রায় দরজা খুলে নীলা অবাক হতো। এ কি, তুমি? খুব চালাকের মতো হাসত সুবোধ। বলতো, ধুর, রোজ অফিস করতে ভালো লাগে? চলো চলো আজ একটা ম্যাটিনি দেখে আসি। শেষের দিকে নীলা হয়তো কিছু টের পেয়েছিল। আর তাকে দেখে অবাক হতো না। শক্ত মুখ আর ঠান্ডা চোখে একদিন চেয়ে বলেছিল, চৌকির তলাগুলো ভালো করে দেখে নাও। ধরা পড়ে মনে মনে রেগে যেত সুবোধ। নিজের সঙ্গে নিজেই বিজনে ঝগড়া করত। কিছু একটা না হলে আমার মনে এরকম সন্দেহ আসছে কেন? আমার মন তো বলছে কিছু একটা আছেই। বাইরে থেকে আর কতটুকু বোঝা যায়? তবু নীলা চোখের জল ফেলেনি কোনো দিন, ঝগড়াও করেনি। কেবল দিনে দিনে আরও গম্ভীর, আরও শীতল, আরও কঠিন হয়ে যাচ্ছিল। শুভদের ধরা ছোঁয়ার বাইরেই চলে যাচ্ছিল নীলা। বছর 4 আগে পেটে বাচ্চা এলো তার। তখন আরও রুক্ষ, আরও কঠিন দেখালো নীলাকে। হাসপাতালে যাওয়ার কয়েকদিন আগে সে খুব শান্ত গলায় একদিন সুবোধকে বলেছিল, শুনেছি মেয়ের মুখে বাপের ছাপ থাকে, আমার যেন মেয়ে হয়। সুবোধ অবাক হয়ে বলল, কেন? নীলা মৃদু হেসে বলল, তাহলে প্রমাণ থাকবে যে সে ঠিক বাপের মেয়ে। মুখের আদল তো চুরি করা যায় না। মেয়েটা বাঁচেনি, বড় রোগা দুর্বল শরীর নিয়ে জন্মেছিল। 8 দিন পর মারা গেল। মুখের আদল তখনও স্পষ্ট হয়নি। কোথায় যেন একটা কাঁটা এখনো খচ করে বেঁধে সুবোধের। নীলা কথাটা যে কেন বলেছিল। তারপর থেকে সুবোধ জানত যে নীলা চলে যাবে, আজ কিংবা কাল। আজ কাল করে আরও বছর দিনে কেটে গেল। খুব অশান্তি কিংবা ঝগড়াঝাটি কিছুই হয়নি তাদের মধ্যে। বাইরে শান্তই ছিল তারা, ভিতরে ভিতরে বাঁ তুলে দিচ্ছিল কেবল। অবশেষে নীলা চলে গেল কাল। সারা সকাল কাটল নির্জনতায় ঘরের মধ্যে।
একরকম ভালোই লাগছিল সুবোধের। 10 বছরের উৎকণ্ঠা, বিষণ্ণতা, অস্থিরতা, রাগ এখন আর তেমন অনুভব করা যায় না। কোনো দুঃখও বোধ করে না সে। সন্দেহ হয় নীলাকে সে কোনোদিনও ভালোবেসেছিল কিনা। সে বুঝতে পারে না ভালো না বেসে থাকলে নীলার প্রতি ওরকম অদ্ভুত আগ্রহই বা কেন তার ছিল। গত 10 বছরে নীলার কথা সে যত ভেবেছে তত তো আর কারোর কথা নয়। দুপুরের দিকে ঘরে তালা দিয়ে সে বেরিয়ে পড়ল। বিয়ের আগে যেমন হঠকারী দায়িত্বহীন সুন্দর সময় কাটিয়েছিল, সেই রকম সুন্দর সময় আবার ফিরে এসেছে আজ, বাধা বন্ধনহীন। মনটা ফুরফুরে রঙিন, একটা রুমালের মতো উড়ছে। মাত্র 36 বছর বয়স তার, সামনে এখনও দীর্ঘ জীবন, দায়িত্বহীন। তার চাকরিটা মাঝারি গোছের, উঁচু থাকের কেরানি, তাতে দুজনের মোটামুটি চলে যেত। এবার একা একা তার ভালোই চলবে। নীলার টাকা চাইবে বলেও মনে হয় না, চাইলেও দিয়ে দেওয়া যাবে। মোটামুটি নীলার ভাবনা থেকে মুক্তি পেয়েছে সে। এবার পুরনো আড্ডাগুলোয় ফিরে যাওয়া যেতে পারে। এবার গ্রীষ্মে প্রতিটি ফুটবল খেলাই দেখবে সে, রাতের শোতে দেখবে সিনেমা, ছুটি পেলে ফাড়ি দেবে কাশ্মীর কিংবা হরিদ্বারে, দক্ষিণ ভারত দেখে আসবে। এবার থেকে সে মাঝে মাঝে একটু মদও খাবে। খারাপ মেয়ে মানুষদের কাছে যায়নি কোনোদিন, এবার একবার যাবে আর দেখে আসবে দৌড়ের মাঠ। মুক্তি মুক্তি মুক্তি, তার মন নেচে উঠল। হোটেলে খেয়ে আর ঘরে ফিরল না সুবোধ, সিনেমায় গেল। দামি টিকিটে বাজে বই দেখে বেরিয়ে এলো কলেজ স্ট্রিটে। ইঞ্জি পুরনো একটা চায়ের দোকানে 8-9 বছর আগেও তাদের জমজমাট আড্ডা ছিল। সেখানে পরপর কয়েক কাপ চা খেয়ে সন্ধ্যেটা কাটিয়ে দিল সুবোধ। পুরনো বন্ধুদের কারোরই দেখা পেল না। বেরিয়ে পড়ল আবার। সন্ধ্যে 7টা। কোথায় যাওয়া যায়? অনেক দিন আগে সঙ্গী সাথীদের সঙ্গে মাঝে মধ্যে শখ করে মদ খেয়েছে সুবোধ, সঙ্গী ছাড়া কোনোদিন খায়নি। মদের দোকানগুলোকে সে ভয় পায়, তবু আজ একটু খেতে ইচ্ছে হচ্ছিল তার। উত্তেজনার বড় অভাব বোধ করছিল সে। মাঝে ট্রামে ভিড় ছিল বলে সে হেঁটে হেঁটে এসপ্ল্যানেডে এলো। অনেক মদের দোকানের আশেপাশে ঘুরে দেখল। বেশি বাতি, বেশি লোকজন, হইচই তার পছন্দ নয়। অনেকগুলো অনেকগুলো দেখে সে গলিগুজির মধ্যে একটা ছোট্ট দোকান পছন্দ করে ঢুকল। ভিতরে আলো কম, 2-4 জন লোক বসে আছে এদিক ওদিকে। কাউন্টারের কাছে দাঁড়িয়ে দুটি মেয়ে, আবছা আলোয় তাদের মুখ বোঝা যাচ্ছে না। মেয়েগুলোর দিকে বেশি তাকালো না সুবোধ। ফাঁকা একটা টেবিলে দেওয়াল ঘেঁষে বসল। মেয়েরা এলে একসঙ্গে 3 পেগ হুইস্কির হুকুম করলো সে। বেশিক্ষণ লাগলো না। অনভ্যাসের মদ তার মাথায় ঠেলা মারতে থাকে। আস্তে আস্তে গুলিয়ে যায় চিন্তা ভাবনা। শরীরের মধ্যে একটা অবোধ কষ্ট হতে থাকে, পা দুটো ভারী হয়ে ঝিনঝিন করে। এই তো বেশ নেশা হচ্ছে ভেবে সুবোধ কাউন্টারের কাছে দাঁড়ানো একটি মেয়ের দিকে তাকায়। চোখে চোখ পড়তে মেয়েটি পরিচিতার মতো হাসে। সুবোধ হেসে তার উত্তর দেয়। পর মুহূর্তে গ্লাসে চুমুক দিয়ে চোখ তুলে সে দেখে মেয়েটি তার উল্টো দিকে চেয়ারে বসে আছে। মেয়েটি কালো, মোটা, থলথলে, বয়স 30-এর এদিক ওদিক। মেয়েটি বলল, বাবা, তেষ্টায় বুক শুকিয়ে যাচ্ছে, একটু খাওয়াও তো, একটু খাওয়াও। কোনো কোনো বন্ধুর কাছে এদের কথা শুনেছে সুবোধ, তাই অবাক হয় না। মেয়েটির জন্য 1 পেগের হুকুম দিয়ে সে জিজ্ঞেস করে, তোমার ঘর কোথায়? কাছেই, যাবে? মন্দ কি? তবে আরো 2 পেগের কথা বলে দাও, তাড়াতাড়ি বলো, এরপর বন্ধ হয়ে যাবে যে। সুবোধ আরো 2 পেগের কথা বলে দিয়ে হাসল।
মদ খাও কেন? তুমি খাও কেন? আমার বউ চলে গেছে। আমারও আমারও স্বামী চলে গেছে বলে মেয়েটি ভ্রু কুঁচকে বলে, শোনো, ঘরে যেতে কিন্তু ট্যাক্সি করতে হবে, হেঁটে যেতে নেশা থাকে না। ট্যাক্সি? হা বলে সুবোধ হাসল। তার খুব কথা বলতে ইচ্ছে করছিল। বলল, আমার বউয়ের গল্প তোমাকে শোনাবো আজ। খুব ছেনাল ছিল? না, না, ছেনাল নয়, তবে অন্য রকম। চলে গেল কেন? সেটাই তো গল্প। ওরকম আচার হচ্ছে, তোমার বউয়ের দুঃখ আমি ভুলিয়ে দেব। দুঃখ? বড় অবাক হলো সুবোধ। দুঃখের কোনো ব্যাপারই তো নয়। দুঃখের কোনো ব্যাপারই তো নয় নীলার চলে যাওয়াটা। তবু নেশার ঘরে এখন তার মনটা হু হু করে উঠল। দুঃখিত মনে সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, খুব দুঃখের গল্প। কেটে যাবে, বিলটা মিটিয়ে দাও। বিল মেটালো সুবোধ। তারপরও গোটা 30 টাকা রইল ব্যাগে। মেয়েটা আর চোখে দেখে বলল, তুমি কি আমার ঘরে সারা রাত থাকবে? মন্দ কি? সুবোধ হাসল। 30 টাকায় হবে না কিন্তু। হবে না? হয়, হয় বলো। বলো না, এই বাজারে 30 টাকায় ঘন্টা 2, তার বেশি না। না, 30 টাকায় সারা রাত? পাগল। তবে কেটে পড়ো, আমি কিরানির বেশি কিছু না। দাঁত বের করে হাসলো মেয়েটি। গ্লাস নিঃশেষ করে আঁচলে মুখ মুছল। বলল, মদ খাওয়ালে ভালোবাসবে, ছাড়তে ইচ্ছে করে না। কেটে পড়ো, কেটে পড়ো। ঠিক আছে, চলো চলো, 30 টাকাতেই হবে। আহা, তোমার বউ চলে গেছে? না, ঠিক আছে, চলো তো, দেখি তোমার বউ ভালো না আমি ভালো। বলতে বলতে সুবোধকে হাত ধরে টেনে তুলল মেয়েটা। ট্যাক্সিতে সুবোধ মেয়েটির কাঁধে মাথা রেখেছিল। সস্তা প্রসাধন আর তেলের বিশ্রী গন্ধ। তবু মুখ সরিয়ে নিতে ইচ্ছে করছিল না তার। মেয়েটি ট্যাক্সিওয়ালাকে নানা জটিল পথে নিয়ে যেতে বলছে। কথায় আর কথায় মুখ ভরে আসছিল সুবোধের। সে অনর্গল কথা বলে যাচ্ছিল। নীলার কথা, কাল রাতের স্বপ্নের কথা, মেজদার কথা, মরা মেয়েটার কথা। কখনো সে বলছিল সে এবার বেড়াতে যাবে হরিদ্বারে, যাবে ঘোড়দৌড়ের মাঠে, ফুটবল ম্যাচ দেখবে, একা একাই থাকবে সে। মেয়েটি কোনো কথাতেই কান দিল না, শুধু মাঝে মাঝে বলল, শুয়ে পড়ো না বাপু, গায়ের উপরে। পুরুষ মানুষগুলো যা নেতানো হয়, একটু দুঃখ টুকু হলেই গড়িয়ে পড়ে। কথাগুলো ঠিকঠাক বুঝতেও পারছিল না সুবোধ। দুঃখ? কিসের দুঃখ? মেয়েটি জানেই না তার মন রঙিন। তার মন রঙিন একখানা রুমালের মতো উঠছে। ট্যাক্সি যেখানে থামলো সে জায়গাটা সুবোধ চিনল না। শুধু টের পেল গোলক ধাঁধার মতো খুব জটিল সুখান্য একটা বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে সে। অনেক সিঁড়ি, সরু বারান্দা, আবার সিঁড়ি, বিচিত্র অচেনা লোকজন। মাতাল বেশ্যা ফড়ের গা ঘেঁষে মেয়েটি তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে নীলার দুঃখ ভুলিয়ে দিতে। অথচ জানেই না দুঃখই নেই আসলে। ভেবে সে হাসল। ভালো জায়গায় থাকো তুমি, কি যেন নাম তোমার? মেয়েটি বলল, অনিলা। হাসলো সুবোধ। চালাকি হচ্ছে? কেন? আমার বউয়ের নাম তো নীলা। ও মা, তাই নাকি? বলনি তো। বলিনি? না মাইরি। চালাকি হচ্ছে?
মেয়েটি হাসে। সত্যি সত্যি আমি অনিলা, তোমার বউয়ের উল্টো। দেখো, প্রমাণ পাবে। খুব সুন্দরী ছিল তোমার বউ। ফর্সা? না, কালোই। মন্দ না। খুব কালো? না, শ্যামবর্ণ। এই আমার গায়ের রং। ও মা, তুমি তো ফর্সাই। যা, হাসলো সুবোধ লজ্জায়। ঘরখানা ভালোই, ছিমছাম, বুঝতে ঘেন্না হয় না। পরিষ্কার বিছানাটা আগে চোখে পড়ল সুবোধের। ভারী মাথা নিয়ে গড়িয়ে পড়ল। বলল, মদ খেয়ে কিছু হয় না, উত্তেজনা লাগছে না। আর খাবে? না, আর পয়সা নেই। পয়সা না থাক, ঘড়ি আংটি আছে তো, জমা রেখে খেতে পারো। পরে পয়সা দিয়ে ছাড়িয়ে নেবে। না, আরও খেলে ঘুম পাবে, বমিও হবে। তবে থাক। সুবোধ মেয়েটিকে অনাবৃত হতে দেখছিল। হঠাৎ কি খেয়াল হলো, জিজ্ঞেস করলো, আজ কি তোমার আর খদ্দের আছে? তাড়াতাড়ি করছো কেন? মেয়েটি হাসল। আছে, কিন্তু তাতে তোমার কি? তোমাকে আলাদা বিছানা করে ঘুম পাড়িয়ে রাখবো, তুমি টেরও পাবে না। পাবো না? না। মেয়েটি কাছে আসে, আস্তে আস্তে উঠে বসে সুবোধ। তুমি তো অনিলা? তুমি তো অনিলা? হুম। ধুর, তাহলে হবে না। আ বলে হাই তোলে সুবোধ। কেন? সুবোধ উত্তর দেয় না, অন্যমনস্ক চোখে চেয়ে থাকে। নীলা? নীলা এখন কোথায়? তার মাথার মধ্যে নানা চিন্তা ঘুরপাক খায়। পৃথিবীময় লক্ষ লক্ষ পুরুষ, তার মধ্যে নীলা একা কোথায় চলে গেল? কি করছে এখন নীলা? মেয়েটি বলে, আমার দিকে তাকাও, দেখো না আমাকে। সুবোধ গরুর মতো নিরীহ চোখে তাকায়, হাসে, বলে, দূর, তোমার দ্বারা হবে না। কেন? তুমি তো পরিষ্কার মেয়ে, কিচ্ছু লুকোনো নেই তোমার। তোমাকে একটুও সন্দেহ হয় না। মা, মানে, তা তুমি কি চাও? সন্দেহ করতে? সন্দেহ করতে? বলতে বলতে হাসে সুবোধ, হেসে চোখ ফিরিয়ে নেয়।